অডিও কথনে সবাইকে স্বাগতম। শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস পরবাসে। উপন্যাসটির প্রথম দুটি পর্ব আমি আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে সেই দুটি পর্বের লিংক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব উপন্যাসটির শেষ পর্ব। এসবি অফিস থেকে বেরিয়ে সিরাজের মনে হলো খুব শিগগিরই সে দেশে ফিরে যেতেও পারে। অফিসারের কথা শুনে তার সেরকমই মনে হচ্ছিল। এই সময় যদি নার্গিস সঙ্গে থাকতো তাহলে কি খুশি হতো। নার্গিস এখন কোথায়? লঞ্চে চেপে সে কি পদ্মা পেরিয়ে গিয়েছে? একটা সিনেমা হলে ঢুকে ম্যাটিনি শো দেখে সিরাজ। ছবি শেষ হলে হোটেলের দিকে হাঁটতে হাঁটতে মনে হলো মইনুল এবং তামান্না তাকে সন্ধেবেলায় যেতে বলেছিল। কোথায় বালিগঞ্জ ফাঁড়ি সে জানে না। সেখানে গিয়ে তাদের সঙ্গে কি কথা বলবে সে? তার চেয়ে হোটেলের পাড়ায় ফিরে অপেক্ষাকৃত কম দামের হোটেল খুঁজে সন্ধেটা কাটিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তারপরেই মনে হলো যদি 2-3 দিনের মধ্যে যাওয়ার সরকারি অনুমতি পাওয়া যায় তাহলে হোটেল পাল্টে কি লাভ। যাওয়ার আগে নার্গিস যে হোটেলে সে আছে তার ফোন নম্বর নিয়ে গিয়েছে। নার্গিস নিশ্চয়ই যোগাযোগ করবে। হোটেল বদলালে সেটা সম্ভব হবে না। অবশ্য সিরাজ কাল সকালে কার্ড দিয়ে নার্গিসকে টেলিফোন বুথ থেকে ফোন করার কথা ভেবেই রেখেছে। তাহলে সন্ধেটা ওদের সঙ্গে কথা বলে কাটানো খারাপ নয়। বালিগঞ্জ ফাঁড়ির কোয়ালিটি রেস্টুরেন্টের পাশের গলিতে সিরাজকে নামিয়ে দিল ঠিক ভাড়া নিয়ে। কয়েক পা হাঁটতেই গেস্ট হাউসের বোর্ড চোখে পড়ল। এখন সন্ধে হয়ে গিয়েছে। গেটের উপর আলো জ্বলছে। দারোয়ান গোছের যে লোকটা সামনে দাঁড়িয়েছিল তাকে মইনুলের নাম বললে প্রথমে চিনতে পারল না। সিরাজ বোঝাতে চেষ্টা করলো ওরা বাংলাদেশ থেকে এসেছেন। যখনই আসেন এই গেস্ট হাউসেই ওঠেন। মেম সাহেবের সঙ্গে এসেছেন? লোকটা প্রশ্ন করল। মেম সাহেবের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আসুন। ভেতরে আরেকটা বেয়ারা দাঁড়িয়েছিল, তাকে দায়িত্ব দিয়ে লোকটা ফিরে গেল। দোতলায় উঠে বেয়ারা বলল, এখানে দাঁড়ান, আপনার নামটা বলুন, কার সঙ্গে দেখা করবেন? আমার নাম সিরাজ। ওরা আমাকে অনুরোধ করেছিলেন আসার জন্য, এই কার্ডটা ওরাই দিয়েছিলেন। সিরাজ বলল। বেয়ারা তাকে দাঁড় করিয়ে রেখে প্রথম ঘরটির বেল বাজালো, তারপর দ্বিতীয় ঘরের বেলের বোতাম চাপলো। কয়েক সেকেন্ড পরে দুটো দরজা প্রায় একসঙ্গে খুলে গেল। দুই দরজায় দুজন দাঁড়িয়ে। তাকে দেখতে পেয়ে প্রথমে তামান্না হেসে বলল, আরে আপনি? আসুন আসুন, কি সৌভাগ্য। মইনুল বললেন, আসুন আমার ঘরে বসি। না না, এই ঘরেই বসি, এখানে একটা ব্যালকনি আছে, তামান্না বললেন। তামান্নার ঘরে ঢুকে মইনুল জিজ্ঞাসা করলেন, চা না কফি? সিরাজ মাথা নাড়ল। আমি চা খেয়েই ট্যাক্সিতে উঠেছি, তাছাড়া আমি চায়ের খুব ভক্ত নই। মইনুল বললেন, সেই জন্য আপনার গায়ের রং ফর্সা। তামান্না ধমক দিলেন, যত সব বাজে কথা, বসুন। সোফায় বসার পরে তামান্না জিজ্ঞাসা করলেন, সারাদিন কাজ করতে হলো? না, কাজ যা ছিল তা হয়ে গেছে, সিরাজ বলল। তার মানে এখন ছুটির মেজাজ? আপনি কখনো দার্জিলিং গিয়েছেন? না। আমি একবারই গিয়েছিলাম, খুব ইচ্ছে ছিল এবার ঘুরে আসার, কিন্তু কলকাতার লোকেরা তো তাড়াতাড়ি কাজ শেষ করতেই পারে না, তাই আটকে আছি। তামান্নার যেন মনে পড়ল, এক্স চ্যানেল থেকে ফোন করেছিল? মইনুল মাথা নাড়লেন, না তো। আমাদের তো উচিত ছিল তাগাদা দেয়ার। তামান্না গম্ভীর। আমি এখনই উঠছি। পকেট থেকে মোবাইল বের করে কাউকে ফোন করলেন মইনুল। তারপর কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গেলেন। কথা শেষ করে ফিরে এসে বললেন, সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? এখনই ওদের অফিসে যেতে বলেছেন। কেন? তামান্নার কপালে ভাঁজ। উনি কাল সকালে ফ্লাইটে মুম্বাই চলে যাবেন। আমাদের কাগজপত্র তৈরি হয়ে আছে, গিয়ে নিয়ে আসতে বললেন। মইনুল বললেন, চেক? হ্যাঁ, চেকও। খুশির চিৎকার ছিটকে বের হলো তামান্নার গলা থেকে। সেই খুশি নিয়ে তিনি বললেন, আর দেরি নয়, যাও নিয়ে এসো। আমি একা যাব? এটা তো একটা বেয়ারার কাজ, তাও পারবে না। তিনজনেই যাই, ওখান থেকে কোনো রেস্টুরেন্টে খাওয়া যাবে। আমার আর বেরোতে ইচ্ছে করছে না, ট্যাক্সি নিয়ে যাবে আসবে, বেশি সময় লাগবে না। এত অলস কেন তুমি? তামান্না মুখ ফেরালো। ঠিক আছে সিরাজ ভাই, বুঝতেই পারছেন না গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। আমি যাব আর আসবো, আপনি ততক্ষণ গল্প করুন। মইনুল ঘর থেকে বেরিয়ে গেল। সিরাজ কথা বলল, ভালো খবর শুনতেও ভালো লাগে। কদিন ধরে খুব ঘোরাচ্ছিল লোকটা,
সুন্দরী মহিলা দেখলেই কিছু লোকের চোখ চোখ করার স্বভাব থাকে। এই লোকটারও তাই আছে। এত সহজে কাজটা হয়ে যাবে তা আশা করিনি। আপনি আমার গুড লাক নিয়ে এলেন। হাত বাড়ালো তামান্না। কাঁপা হাতে তামান্নার হাত স্পর্শ করেই ছেড়ে দিল সিরাজ। তারপর বলল, দুপুরে বলেছিলেন টেলিফিল্মের ব্যবসা, এটাই সেটা? হ্যাঁ, আমরা ঢাকায় টেলিফিল্ম বানাই। ভূতের গল্প, রহস্য গল্পের চাহিদা খুব আছে ইন্ডিয়াতে। 25 মিনিট থেকে 45 মিনিটের টেলিফিল্ম। তাতে না হয় পশ্চিমবাংলার অ্যাক্টর অ্যাক্ট্রেসকে রাখি, যাতে এখানকার পাবলিক চেনে। সেই টেলিফিল্ম এরা কিনে নেয়। এরা মানে এখানকার চ্যানেল। আমরা ইন্ডিয়ান রাইট বিক্রি করি। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়াতে যেসব পে চ্যানেলে বাংলা প্রোগ্রাম দেখানো হয় সেখানেও বিক্রি করি। তামান্না হাসলেন। বাংলাদেশে দেখান না? এখনো দেখাইনি। দেখালে আইনে আটকাবে নয়, কিন্তু এখানকার বাজার নষ্ট হয়ে যেতে পারে। ইন্ডিয়ার অভিনেতা অভিনেত্রীরা ঢাকায় যান? উত্তরটা আমি দেব না, এটা সিক্রেট। হাসলেন তামান্না। সিরাজ লক্ষ্য করছিল খবরটা আসার পর থেকে তামান্না খুব ভালো মেজাজে আছেন। সে বলল, আপনাদের এখানে কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? আমার এক দুলাভাইয়ের আছে, তিনি ইন্ডিয়ান সিটিজেন। ওকে আমাদের বিজনেসের পার্টনার করে নিয়েছি। উঠে দাঁড়ালেন তামান্না। লেটস সেলিব্রেট। চলুন একটু হেঁটে আসি। হাঁটবেন? হকচকিয়ে গেল সিরাজ। এই সময়? বেশ, চলুন। তামান্না তৈরি হয়ে দরজার দিকে এগোলো। তারপর কি ভেবে দাঁড়িয়ে গেল। না থাক, কোথায় আর হাঁটবো, রাস্তায় যা ভিড়। ট্যাক্সি নিয়ে লেকের ধারে গেলে ভালো হাঁটা যেত। তার চেয়ে চলুন গল্প করি। আবার ফিরে এলো তামান্না। সোফায় বসে জিজ্ঞাসা করলো, দুপুরে বললেন আমাকে চেনা চেনা লাগছে। আমার কোনো নাটক দেখেছেন? মাথা নাড়ল সিরাজ। আমার নাম মনে থাকে না, তবে আপনি খুব আধুনিক মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। হো, পেইং গেস্ট। পরিচালক ছোট প্যান্ট পরাতে চেয়েছিলেন। চ্যানেল আপত্তি করেছিল। তা সেই চরিত্রে নিশ্চয়ই ভালো লেগেছিল আমাকে, নইলে এতদিন মনে রেখেছেন কেন, তাই না? প্রশ্নটা করে তামান্না মুখে একটু দুষ্টু ভাব ফুটিয়ে তুলল। তা ঠিকই, নইলে মনে থাকতো না। ঘড়ি দেখল সিরাজ। হোমা, আপনি ঘড়ি দেখছেন কেন? অনেকটা সময় বিরক্ত করলাম তো। দূর, আপনি না এলে পাথরের মতো মুখ করে টিভি দেখতাম। আপনি এলেন বলে ভালো খবরটা চলে এলো। লেটস সেলিব্রেট। হাসলো তামান্না। বেশ তো। তামান্না এগিয়ে গিয়ে ফোনের রিসিভার তুলে ডায়াল করে বলল, রুম নম্বর 12 থেকে বলছি। একটা চিকেন কাবাব পাঠিয়ে দেবেন ভাই। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি। আপনারা সার্ভ করতে বেশি দেরি করেন। বলে চলে গেলেন ঘরের অন্য প্রান্তে। ঘড়ি দেখল সে। নার্গিসের বাস কি ঢাকায় পৌঁছে গেছে? তামান্না এগিয়ে এলো হাতে ট্রে নিয়ে। সামনের টেবিলে সেটা রাখতেই দেখা গেল দুটো গ্লাসের নিচের দিকে রঙিন তরল পদার্থ। এক বোতল ঠান্ডা জল আর কন্টেনারে বরফের টুকরো রয়েছে। উল্টো দিকের সোফায় বসে তামান্না বললেন, গ্লেনফেবিক। আমি তো কালে ভদ্রে পান করি, করলে গ্লেনফেবিক ছাড়া কিছু খাই না। আপনার অসুবিধা হবে না তো? এসবের স্বাদ আমার জানা নেই। কোনটা ভালো কোনটা খারাপ আমি বলতেই পারবো না। তবে আমার মনে হয় দামি হলে খুব একটা পার্থক্য বোধহয় থাকে না। সিরাজ বলল। হে কি বললেন আপনি? তামান্নার চোখে বিস্ময়। কেন? আচ্ছা ধরুন দুজন ওয়েল বিহেভড শিক্ষিত সুদর্শন পুরুষের মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না? দুজন একই বয়সের সুন্দরীর সবকিছু একই থাকবে? অস্বস্তিতে পড়ল সিরাজ। না, ঠিক বলেছেন। আমি কথাটা ফিরিয়ে নিচ্ছি। হাসল তামান্না। আপনি যখন প্রথমবার কলকাতায় এসেছিলেন তখন কি মনে হয়েছিল কখনো খাইনি যখন এখন কেন খাবো? হাসল সিরাজ। তা মনে হবে কেন? আপনি বিবাহিত? হ্যাঁ, পরিষ্কার গলায় বলল সিরাজ। বিয়ের আগে মনে হয়েছিল কি কখনো বিয়ে করিনি, এখন কেন করব? তা মনে হয়নি। তাহলে এখন মনে হচ্ছে কেন? এটা তো বিষ নয়। আপনি কিরকম পুরুষ মানুষ, নিজের উপর কনফিডেন্স নেই? বিদেশে আছি, হোটেলে ফিরতে হবে যদি নেশা হয়ে যায়? হবে না। আমার যদি না হয় আপনার হবে না। আর যদি হয় তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনাকে হোটেলে পৌঁছে দেয়া হবে। তামান্না গ্লাস তুলে বলল, লেটস সেলিব্রেট। উল্লাস। গ্লাস তুলে মাথা নাড়ল সিরাজ। এ অবস্থায় বেশি রূঢ় হওয়া অভদ্রতা করা হবে। সে ঠিক করলো যতটা সম্ভব কম চুমুক দেবে, যাতে গ্লাসের মদ শেষ হতে অনেক সময় লাগে। তামান্না যেরকম চুমুক দিল তাতে গ্লাসের তরল পদার্থ অনেকটাই কমে গেল।
ঠোঁট ভিজালো সিরাজ। না, কোনো কটু স্বাদ নেই, গন্ধও মন্দ নয়। আচ্ছা, দ্বিতীয় চুমুক দেওয়ার পর তামান্না জিজ্ঞেস করলো, আপনার মিসেসকে নিয়ে এলেন না কেন? এ ভারী অন্যায়। বাঙালি পুরুষরা একাই ঘুরে বেড়াতে পছন্দ করে। সিরাজ বলল, এটা ঠিক না। তাহলে কোনটা ঠিক? তামান্না জিজ্ঞাসা করলো। উনি কলকাতায় আসতে চাইলেন না। সে কি, কেন? কলকাতায় এসে শপিং করার লোভ নেই? না, খুব ধর্মপ্রাণ মানুষ তো। তাই বলুন। তামান্না মাথা নাড়ল। আপনার মিসেস যদি জানতে পারেন আমি আপনাকে এই ড্রিঙ্ক অফার করেছি, তাহলে নির্ঘাত ছেড়ে চলে যাবেন। ভয় নেই, কেউ জানবে না। কিন্তু এক পথের পথিক না হলে একসঙ্গে হাঁটা মুশকিল। তা ঠিক। কিন্তু আমি মনে করি শান্তিপূর্ণ সহাবস্থান ঝগড়া করার চেয়ে ঢের ভালো। যে যার নিজের মতো থাকুক, ব্যাস। তামান্না বললে, এ কি? আপনি তো চুমুকি দিচ্ছেন না, গ্লাসে যা ছিল তাই রয়েছে। শোনা মাত্র সামান্য বড় চুমুক দিল সিরাজ। তামান্না বলল, জানেন, অনেক দিনের ইচ্ছে একটা বাংলা ছবি করার। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিটি করব। দু দেশের অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবে, শুটিং হবে দু দেশেই। বাহ, খুব ভালো কথা। পরিচালনা কে করবেন? ঠিক করিনি। মুশকিল হলো, আমার একার পক্ষে প্রযোজনা করা সম্ভব নয়। অত টাকা আমার নেই। অনেকেই এগিয়ে আসছেন সাহায্যের হাত বাড়িয়ে, সহপ্রযোজক হতে চান তারা। কিন্তু আমি নির্ভর করতে পারছি না। সব মানুষকে তো বিশ্বাস করা যায় না। অথবা খুব টাইট বাজেটে ছবিটা করব। ধরুন 2 কোটি টাকার ছবি। আমি অর্ধেক দিতে পারি। একটু খেয়ে গ্লাস শেষ করলো তামান্না। আচ্ছা, এ ব্যাপারে আপনার কি ইচ্ছে আছে? আমার? হকচকিয়ে গেল সিরাজ। না না, এখনই কোনো কমিটমেন্টে যেতে বলছি না। পরে ভেবে বলবেন। টাকা পয়সা তো সারা জীবন ধরেই রোজগার করা যায়। কত লোক হাজার হাজার কোটি টাকা রোজগার করে মরে যায়। তাদের কথা মানুষ জানেও না। মরে যাওয়ার পর কেউ তাদের মনেও রাখে না। কিন্তু বেঁচে থাকার সময় একটা কিছু করে যাওয়া, জানিয়ে মানুষ কথা বলবে, তার দাম আলাদা। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর কথা কেউ কখনো ভুলতে পারবে? জীবন থেকে নেয়ার কথা। একজন ভালো বন্ধু পেলে একসঙ্গে সেরকম একটা কিছু করার চেষ্টা করতাম। না না, এখনই আপনাকে কিছু বলতে হবে না। শুনতে শুনতে সিরাজের মনে হচ্ছিল তামান্না খুব সত্যি কথা বলছে। কিন্তু প্রায় 1 কোটি টাকা সে হয়তো জোগাড় করতে পারে, জলে ফেলতে পারে না। এতকাল সে শুনেছে সিনেমা তৈরি করা মানে জুয়া খেলা। কোন সিনেমা চলবে, কোন সিনেমা থেকে লাভ না হোক লগ্নির টাকা ফেরত পাওয়া যাবে, তা কেউ বলতে পারে না। কত মানুষ এই লাইনে টাকা ঢেলে ডুবে গিয়েছে তার ইয়ত্তা নেই। যাদের প্রচুর কালো টাকা আছে, রাখার জায়গা নেই, যাদের মনে লোভের সাপ ছোবল মারে, তারাই ছবি তৈরিতে টাকা ঢালে বলে গল্প শুনেছে সে। কিন্তু আজ তামান্নার কথা শুনে মনে হচ্ছিল ঢাকায় ফিরে গিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলা উচিত। সবাই মিলে চাঁদা তুলে টাকাটা যদি দেয়া যায়। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি বেশ ভাবছেন। না না, ফিরে গিয়ে নিশ্চয়ই ভাববো, সিরাজ বলল। তারপর তার মুখ থেকে অজান্তেই প্রশ্নটা বেরিয়ে এলো, আপনি এই ব্যবসায় ভাইকে সঙ্গে পেয়েছেন, বাড়ির সবাই কি আপনাকে সাপোর্ট করেন? বাড়ির সবাই মানে? অদ্ভুত চোখে তাকালো তামান্না। আপনার হাজবেন্ড, বাবা মা? সরি, বাবা মা চায় আমি যা ভালো বুঝি তাই যেন করি। আর হাজবেন্ড? বিয়ের 3 মাস পরে উনি সিঙ্গাপুর থেকে যে ফ্লাইটে ঢাকায় ফিরেছিলেন সেটার হদিস এখনো মেলেনি। মোট 92 জন যাত্রী, পাইলট আর এয়ার হোস্টেসদের নিয়ে পুরো প্লেনটা আর খুঁজে পাওয়া যায়নি। সরি, কিছুদিন আগে এরকম ভাবে একটা প্লেন হারিয়ে গিয়েছে। আগে শুনেছি বারমুডা ট্রায়াঙ্গলে এরকম ঘটনা ঘটতো। কদিন আগের ঘটনা? 8 বছর হয়ে গেল। প্রাথমিক শোক যখন কাটিয়ে উঠলাম তখন আরেকটা সমস্যা তৈরি হলো। আমি বিধবা কি বিধবা নই? এমনও তো হতে পারে সমুদ্রে প্লেন ডুবে যাওয়ার সময় কিছু যাত্রী প্রাণ বাঁচাতে পেরেছেন। তাদের মধ্যে আমার হাজবেন্ডও ছিলেন। হয়তো এমন কোনো দ্বীপে ওরা আশ্রয় নিয়েছেন যার খবর সভ্য জগৎ রাখে না। অপেক্ষা করে করে এই 2 বছর আগে এয়ারলাইন্সের তরফ থেকে ঘোষণা হয়েছে এদের কেউ বেঁচে নেই। হ্যাঁ, ক্ষতিপূরণ পেয়েছি। এই হলো আমার কথা। বলতে বলতে সিরাজের গ্লাসে দ্বিতীয়বার হুইস্কি ঢেলে দিল তামান্না। সিরাজ বলল, আমার আর খাওয়া ঠিক হবে না। কেন, শরীর খারাপ লাগছে? তামান্না উদ্বিগ্ন হলো। সিরাজ মাথা নাড়ল। না না, সেসব কিছু নয়। আপনি এনজয় করছেন তো? হ্যাঁ, তা করছি। দূর,
আর আপনি বলতে ভালো লাগছে না, আমাকে তুমি বলুন। বলল, আজই তো আমাদের পরিচয় হলো। সিরাজের কথা শোনা মাত্র প্রচন্ড জোরে হেসে উঠল তামান্না। তার হাসি যেন থামতেই চাইছিল না। অপ্রস্তুত হয়ে সিরাজ জিজ্ঞাসা করল, আরে হাসছেন কেন? হাসি থামিয়ে তামান্না জিজ্ঞাসা করল, প্রথম আলাপের দিনে বুঝি তুমি বলা যায় না? একটু কিরকম লাগে না? আচ্ছা মশাই, আমাদের এই উপমহাদেশে এতদিন প্রায় সব বিয়ে সম্বন্ধ করে হতো, তাই তো? অভিভাবকরা আলোচনা করে একমত হলে বিয়ের দিন ঠিক হতো। বেশিরভাগ ক্ষেত্রে লোক দেখানো আয়োজন করে পাত্রপাত্রীকে দেখত। কথাবার্তা তেমন হতো না। অনেক পাত্রপাত্রী তো সেই সুযোগও পেত না। তারা ছবিতেই ভবিষ্যতের সঙ্গীকে দেখে নিত। ঠিক বলছি তো? একদম ঠিক। অজান্তেই গ্লাসে চুমুক দিল সিরাজ। সেরকমই বিয়ে হলো। সেই রাত্রে বরকনে একসঙ্গে বিছানায় ঘুমোতে গেল। আমার বান্ধবীদের কাছে শুনেছি প্রথম রাতেই তারা স্বামীকে সেক্সের আনন্দ দিতে বাধ্য হয়েছে। আলাপ পরিচয় নেই, একটা নতুন মানুষের সঙ্গে যদি পুরুষরা সেদিনই যা ইচ্ছে করতে পারে, তাহলে আমাকে তুমি বলতে আপনার দ্বিধা হচ্ছে কেন? সরাসরি সিরাজের মুখের দিকে তাকালো তামান্না। ঠিক সেই সময় দরজার বাইরে শব্দ হলো। একটু পরেই ঘরে ঢুকলেন মইনুল। তাকে দেখে তামান্না উঠে দাঁড়ালো। পেয়েছো? পুরোটা দিয়েছে তো? টিডিএস কেটেছে, কিচ্ছু করার নেই। একটা খাম এগিয়ে দিলেন মইনুল। তামান্না খাম খুলে একটা কাগজ আর চেকটা ভালো করে পড়ে ঘরের পিছনে রাখা টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে দিল। বাহ, তোমরা শুরু করে দিয়েছ? মইনুল হাসলো। আমরা সেলিব্রেট করছি। তামান্না ফিরে এলো। করো। বুঝলেন ভাই, আমার এসব চলে না। পেটে আলসার আছে। মাঝে মাঝে ভাবি টাকা রোজগার করে কি হবে, খেতেই পারি না যখন। আবার শুরু করলে? শোনো, সিরাজকে আমি প্রপোজালটা দিয়েছি। ওই আমার ফিল্ম তৈরির প্রজেক্টে সিনেমা তৈরির ব্যাপারটা ওকে বলেছি। সিরাজ একটু সময় নিয়েছেন ভেবে দেখবেন বলে। তামান্না বলল। মইনুল বললেন, বেশিরভাগ প্রজেক্ট শুরু হয় না ওই ভাবাভাবি করা হয় বলেই। জলে না নামলে কি সাঁতার কাটা যায়? তোমরা ডিনার করবে কখন? ঘড়ি দেখলেন মইনুল। আমার আজ দেরি হবে। রোজ তো করি না, আজ আমাকে ড্রিঙ্কে পেয়েছে। হোটেলের দারোয়ান যখন সিরাজকে ট্যাক্সিতে তুলে দিয়েছিল তখন কলকাতার রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই। ফুটপাতে মানুষের সংখ্যা হাতে গোনা। রাতে মার্কুসি স্ট্রিটের হোটেলে পৌঁছে কয়েক পা এগোতেই একটা কথা ভেসে এলো। মিস্টার সিরাজ, প্লিজ। সিরাজ তাকালো। রিসেপশনিস্ট তাকে ডাকছে। সে ডেস্কের সামনে যেতেই লোকটা একটা কাগজ এগিয়ে দিল। ঢাকা থেকে দুবার ফোন করেছিলেন এক মহিলা। নাম বলেছেন নার্গিস। বলেছেন ঠিকঠাক পৌঁছে গিয়েছেন। কাগজটা সামনে ধরল সিরাজ। তাতে লেখা আছে নার্গিস 0155238853। বাকিটা ঝাপসা দেখাচ্ছে। মাথা নাড়ল সিরাজ। থ্যাংক ইউ। কাগজটা পকেটে পুরে ঘরের দিকে পা বাড়ালো সে। সকালে যখন ঘুম ভাঙল তখন সকাল 10টা। তাড়া করে বিছানা থেকে উঠতেই মনে পড়ল গত রাতের কথা। নার্গিস তাকে দুবার ফোন করেছিল। না, নিশ্চয়ই খুব চিন্তায় আছে। তাড়াতাড়ি তৈরি হয়ে হোটেলের কাছাকাছি টেলিফোন বুথে চলে এসে ঢাকায় ফোন করলো সিরাজ। একটু পরেই নার্গিসের গলা শুনতে পেল। কাল কোথায় গিয়েছিলে? একটু বেরিয়েছিলাম। তুমি ভালোভাবে পৌঁছে গেছো তো? একদিন পর জিজ্ঞাসা করছো? রাত 10টাতেও হোটেলে ফেরোনি। ঠিক করে বলো তো কোথায় ছিলে? নার্গিসের গলায় সন্দেহ। আশ্চর্য, এখানে আমি কোথায় যেতে পারি? আমতা আমতা করলো সিরাজ। যাওয়ার জায়গার অভাব আছে নাকি? পুরুষ মানুষকে বিশ্বাস নেই। কি যাতা বলছো? ঠিকই বলছি। 15 মিনিট আগে আবার ফোন করেছিলাম। তুমি জানো? না তো। কি করে জানবে? ঢাকায় সকাল 6টায় উঠে পড়ি। ওনারা 10টা পর্যন্ত ঘুমোচ্ছেন। দেখো, তুমি এমন কিছু করো না যা। আহা, তুমি তিলকে তাল করছো। শোনো, একটা আশার খবর আছে। আবেদন করলে এসবি আমাকে বাংলাদেশে ফিরে যাওয়ার অনুমতি দিতে পারে। তার আগে আমি কলকাতায় পৌঁছে যাব। নার্গিসের গলায় প্রত্যয়। মানে? তুমি আবার ভিসা পাবে কি করে? চেষ্টা করলে সব হয়। শোনো, আমি সঙ্গে নেই বলে যা ইচ্ছে হবে তাই করো না। ঠিক আছে, রাখছি। রিসিভার নামিয়ে রাখলো সিরাজ। নার্গিসের কথা শুনে তার মেজাজ খারাপ হয়ে গেল। সবে কাল নার্গিস তাকে ছেড়ে ঢাকায় গেল, এরই মধ্যে ওর মনে সন্দেহ ঢুকে গেল।
অথচ কলকাতা থাকার সময় কখনোই এই মানসিকতা দেখায়নি। এতগুলো বছরের বিবাহিত জীবনে কয়েকবার অভিমান করেছে নার্গিস। সে কথা রাখতে পারেনি বলে, কিন্তু সন্দেহ করেনি কখনো। আজ দুজন দুদেশে আছি বলে মনে সন্দেহ এলো। এখনো এ পাড়ায় রেস্টুরেন্ট চালু হয়নি, কিন্তু কলকাতার রাস্তায় ফুটপাত ঘেঁষে ছোট ছোট চায়ের স্টল বোধ হয় ভোররাত থেকেই চালু হয়ে যায়। তার একটা থেকে ভাঁড়ে চা আর নোনতা বিস্কুট খেল সিরাজ। এই চায়ের মান অনেক বড় রেস্টুরেন্টের চেয়ে মন্দ নয়। দাম মাত্র 4 টাকা। হোটেলের সামনে পৌঁছে যে ট্যাক্সিটাকে দেখতে পেল, একজন মহিলা এই সকালে চোখে রোদ চশমা পরে পেছনের আসনে বসে আছেন। কৌতূহলী না হয়ে সে হোটেলে ঢুকতেই গলা কানে এলো, হেই যে, কোথায় গিয়েছিলেন? মইনুলকে দেখে অবাক হলো সিরাজ। এ কি আপনি? আর বলবেন না, আপনার বান্ধবী এমন জেদ ধরল যে আসতে হলো। আমার বান্ধবী? মাই গড, আপনি তামান্নাকে বান্ধবী বলে মনে করেন না? ও না না, কিন্তু কি ব্যাপার? বাইরে চলুন, সে ট্যাক্সিতে বসে আছে। মইনুলকে অনুসরণ করে বাইরে আসতেই ট্যাক্সির দরজা খুলে তামান্না নিচে নেমে দাঁড়ালো। তারপরে ঈষৎ ঠোঁট ফুলিয়ে বলল, পাশ দিয়ে গেলেন কিন্তু ফিরেও তাকালেন না। কি খুব অবাক হয়ে গেছেন তো? মানে আমি ঠিক এই হোটেলে আপনারা এলেন কি করে? সিরাজ কিছুই বুঝতে পারছিল না। এ কি? তামান্না বেশ জোরে শব্দটা বলল। কাল রাত্রে কি কি বলেছেন তা আপনার মনে নেই? মনে করার চেষ্টা করেও সফল হলো না সিরাজ। কি বলেছিলেন তা মনে নেই? কি করেছিলেন তাও কি ভুলে গেছেন? বিশ্বাস করুন, ট্যাক্সিতে ওঠার আগের সময়টার কথা মনে পড়ছে না। আচ্ছা, এই যে আপনি আমাকে আপনি আপনি বলছেন, কি কথা ছিল? হ্যাঁ, এইটা মনে আছে। তাহলে এখনো আপনি বলছেন কেন? মইনুল চুপচাপ শুনছিলেন। বললেন, আর ওকে লজ্জা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওকে। মাথা নাড়ল তামান্না। ট্যাক্সিতে ওঠো তো। আচমকা আপনি থেকে তুমিতে চলে গেল তামান্না। সিরাজ বুঝতে পারল তর্ক করে লাভ নেই। সে যখন ট্যাক্সি ড্রাইভারের পাশের সিটে উঠতে যাচ্ছে তখন তামান্না বলল, ওখানে বসলে কথা বলতে অসুবিধে হবে, তুমি পেছনে এসে বসো। সে ট্যাক্সিতে উঠে দরজা খুলে রাখল। মইনুল সামনের সিটে উঠে বসল। সিরাজ যখন পেছনের সিটে উঠতে যাচ্ছে তখন হোটেলের দরজায় এসে রামচন্দ্র চেঁচিয়ে বলল, আপনার কল এসেছিল ঢাকা থেকে। লোকটা নার্গিসের ফোনের কথা বলছে বুঝে সিরাজ হাত নেড়ে জানালো, ঠিক আছে। ট্যাক্সি চলতে শুরু করলে সিরাজ জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? সল্ট লেকে। গিয়েছে ওখানে? তামান্না জিজ্ঞাসা করলো। নার্গিসকে ডাক্তার দেখাতে সল্ট লেকে নিয়ে যেতে হয়েছিল, কিন্তু সেই সব গল্প এড়াতে সিরাজ মাথা নেড়ে না বলল। মইনুল বললেন, কাল রাত্রে তামান্নাকে যা যা বলেছিলেন তা মনে করার চেষ্টা করুন তো ভাই। আমরা ধরে নিয়েছি আপনি মিথ্যে বলেননি। বাধ্য না হলে আমি মিথ্যে বলি না, সিরাজ বললেন। গুড। কাল রাত্রে তোমাকে কেউ বাধ্য করেনি। তুমি যা বলেছ তা মনের আবেগ থেকেই বলে গেছো। নিশ্চয়ই মিথ্যে বলনি। সিরাজ চুপ করে থাকলো। নিজের ওপর খুব রাগ হচ্ছিল তার। কি বলেছে সে? হঠাৎ তার হাতের উপর তামান্নার হাতের চাপ অনুভব করলো সিরাজ। সে তাকাতেই ফিসফিসে গলায় তামান্না বলল, তুমি খুব ভালো। চকিতে সামনের দিকে তাকালো সিরাজ। ড্রাইভারের পাশের সিটে মইনুল চোখ বন্ধ করে বসে আছে। গাড়ির আওয়াজ ছাপিয়ে তামান্নার গলার স্বর তার কানে যায়নি। আমাকে একটু হেল্প করবেন? সিরাজ তামান্নার দিকে তাকালো। আবার করবেন? চোখ পাকালো তামান্না। বেশ, করবে? সঙ্গে সঙ্গে তামান্নার 5 আঙ্গুল সিরাজের 5টা আঙ্গুলকে জড়িয়ে ধরল। বলো। আমি তো আগে কখনো ড্রিঙ্ক করিনি, তাই আজ সব কথা মনে করতে পারছি না। ঠিক কি বলেছিলাম? অনেক অনেক কথা। কোন হোটেলে উঠেছ, সারাদিন কি কাজ করেছ, এসবি অফিসে গিয়েছিলে, এইসব। তামান্না হাসল। এসবি অফিসের কথা বলেছি? অবাক হয়ে গেল সিরাজ। খুব টেনশনে ছিলে। কাল ওখানে যাওয়ার পর তোমার সেই টেনশন কিছুটা কমেছে। আরো বলেছ। কি বলেছি? কবির ভাইয়ের কথা। কবির ভাই? চমকে উঠল সিরাজ। হে কি, তোমার কি একটুও মনে নেই? তামান্না হাসল। না, মনে নেই। কিন্তু কথাটা বললে স্বীকার করে নিতে হবে যে সে মাতাল হয়ে গিয়েছিল। মাতালরা যা বলে তা পরে মনে থাকে না। তাহলে লোকে কেন বলে যাতে মাতাল তালে ঠিক? সিরাজ হাসার চেষ্টা করলো। হ্যাঁ, মনে পড়েছে।
সামনের সিট থেকে মইনুলের গলা ভেসে এলো, সরাসরি কথা বলে নিলে হয় না? হ্যাঁ বলছি। কথাটা তামান্না বলল বটে, কিন্তু সে সিরাজের আঙুল আঁকড়ে বসে রইল। সরাসরি দূরের কথা, কোনো কথাই বলল না। প্রায় আধ ঘন্টা চলার পর মইনুল জিজ্ঞাসা করলেন, সিটি সেন্টারের কাছে এসেছি? ড্রাইভার হিন্দিতে বলল, সামনের আইল্যান্ড পার হলে সিটি সেন্টার। তাহলে আইল্যান্ড পার করে থামুন, আমরা ওখানেই নামবো, মইনুল বললেন। ট্যাক্সি ছেড়ে দিয়ে মইনুল বললেন, আমি এগিয়ে দেখি, তোমরা ধীরে এসো। মইনুলকে অনেকটা এগিয়ে যেতে দেওয়ার পর তামান্না বলল, সিরাজ, তোমাকে আমি বন্ধু বলে ভেবেছি। কাল দুপুরে হয়তো পরিচয় হয়েছিল, কিন্তু তুমি চলে আসার পর মনে হয়েছে আমার আর কোনো অভাব নেই। তুমি বন্ধু হয়ে থাকবে তো? নিশ্চয়ই। আমি আমার স্বপ্নের সিনেমা করতে চাই। যার কাছে টাকা চাইছি সে কিছুটা অ্যাডভান্টেজ নিতে চাইছে। আমি তাতে রাজি নই। ঠিকই তো। কিন্তু তুমি যদি হেল্প করো তাহলে কারো কাছে কোনো অব্লিগেশনে না গিয়ে আমরা টাকাটার ব্যবস্থা করে ফেলতে পারি। তামান্না সিরাজের হাতের আঙ্গুলে চাপ দিল। বলো কি করতে হবে? সিরাজ কৌতূহলী হলো। বলবো, চলো আগে এক ভদ্রলোকের সঙ্গে কথা বলি। ততক্ষণে মইনুল একটি দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে গেছেন। বাড়ির দরজা জানালা বন্ধ। সামনে ফেন্সিং এর ওপাশে এক চিলতে বাগান রয়েছে। মইনুল গেট খুলে ভিতরে গিয়ে দরজার পাশে বেলের বোতাম চাপ দিলেন। ৩ বারের পর পাশের জানালা খুলে গেল। একজন বৃদ্ধ উকি দিলেন। কাকে চাই? বলুন মইনুল আর তামান্না এসেছে, মইনুল বললেন। নাম বললেন দুজনের, অথচ লোক দেখছি ৩ জন। বৃদ্ধ বললেন, হো, ওর নাম সিরাজ ভাই, ঢাকার লোক। মইনুল বলা মাত্র জানালা বন্ধ হয়ে গেল। মিনিট আড়াই পরে বৃদ্ধ দরজা খুললেন, লুঙ্গি এবং ফতুয়া পরনে। বললেন, সোজা উপরে চলে যান। সিঁড়ি ভেঙে উপরে উঠে আসতেই ওপাশের ঘর থেকে হুইল চেয়ারে বসে এক সম্ভ্রান্ত চেহারার প্রৌঢ় বেরিয়ে এলেন। আসুন আসুন, আসতে নিশ্চয়ই কোনো সমস্যা হয়নি। এই ঘরে এসে বসুন। প্রৌঢ় হুইল চেয়ার ঘুরিয়ে ঘরে ঢুকে গেলেন। সুন্দর সাজানো ঘর। সোফায় বসার পর ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, চা না কফি? তামান্না হাসল। একটুও ব্যস্ত হবেন না, আমরা একটু আগেই কফি খেয়েছি। ওহো, আপনার সঙ্গে আলাপ করিয়ে দেই। ইনি সিরাজ ভাই, ঢাকায় থাকেন, বস্ত্র ব্যবসায়ী। এককালে খুব ভালো বাজার ছিল, এখন কি রকম? ভদ্রলোক সিরাজকে প্রশ্ন করলেন। মোটামুটি, সিরাজ সতর্ক হয়ে জবাব দিল। আমি সুধাংশু মণ্ডল। একটা অ্যাক্সিডেন্টের পর এই হুইল চেয়ার আমার ভরসা। হ্যাঁ মইনুল ভাই, আমি কথা বলেছি, আপনার ছবির জন্য ১ কোটি টাকা চাইছেন, অথচ যে পার্টি দেবে সে কোনো ইন্টারফেয়ার করুক এটা আপনারা চান না। মইনুল মাথা নাড়লেন। তামান্নার সেটাই ইচ্ছে। তামান্না বলল, ইন্টারফেয়ার করলে ভালোভাবে কাজ করা যায় না। ঠিক কথা। সুধাংশু মণ্ডল মাথা নাড়লেন। কিন্তু অত টাকা দিয়ে কেউ মুখ বন্ধ করে বসে থাকবে এটা আশা করা একটু। আবার এর উল্টোটাও হতে পারে। কিরকম? তামান্না জিজ্ঞেস করল। যে টাকা দিতে পারে তার মুখ প্রথমেই বন্ধ করে দিন। সেটা সম্ভব হবে? তামান্না বিস্মিত। অসম্ভব বলে কোনো শব্দে আমি বিশ্বাস করি না। একটু পরিষ্কার করে বলুন, তামান্না অনুরোধ করল। আপনাকে তো কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলাম, হাসলেন সুধাংশু মণ্ডল। হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। কাজটা কি খুব কঠিন? কঠিন না হলে কেউ পয়সা খরচ করে? ঠিক কতজন লোক? ২০ জন, কিন্তু কারো কোনো কাগজপত্র নেই। কেউ ইন্ডিয়ার নাগরিক নয়? না, ওরা কেউ বাংলাদেশেরও নাগরিক নয়। তাহলে কোথাকার? এটা আপনার না জানলেও চলবে। বলছি ব্যাপারটা। সোজা বাসে করে বর্ডারের কাছে গিয়ে দালালকে ৫০০,০০০ টাকা দিয়ে বাংলাদেশে যাওয়া এদের পক্ষে সম্ভব নয়। সুধাংশু মণ্ডল বললেন। কেন? মইনুল প্রশ্ন করলেন। কারণ অনেক। তার একটা হলো এরা কেউ বাংলায় কথা বলতে পারে না, বাংলা ভাষা ওদের জানা নেই। এবার নিশ্চয়ই সমস্যার গুরুত্ব বুঝতে পারছেন। ২০ জন লোককে বাংলাদেশের সীমান্তের ৫০ কিলোমিটার ভেতরে পৌঁছে দিলেই দায়িত্ব শেষ। আপনারা মাথাপিছু ৫ লাখ পেয়ে যাবেন। সুধাংশু মণ্ডল হাসলেন। আমরা যাব, কিন্তু আপনার ব্যাপারটা? ওটা আপনাদের চিন্তার বিষয় নয়। আপনারা ১ কোটি পাবেন এবং কাজ করতে যে খরচ হবে তা করে বাকিটা সিনেমার জন্য রেখে দেবেন। কেউ আপনাদের সিনেমা তৈরির কাজে ইন্টারফেয়ার করবে না। তামান্না বলল, তাতেও তো অনেক টাকা খরচ হয়ে যাবে। তা তো হবেই। কাজ করার পর যে টাকা থাকবে তা তো কম নয়, তাই না?
আজ সকালে আপনি ফোনে যার সঙ্গে কথা বলেছেন তিনিই তো এই মানুষ, সিরাজ ভাই। সিরাজ ভাই যদি সাহায্য করেন তাহলে নিশ্চয়ই উনিও খালি হাতে সাহায্য করবেন না। অবশ্যই এসব আপনাদের ব্যাপার, সুধাংশু মণ্ডল বললেন। মোড অফ পেমেন্ট হলো ইন্ডিয়া থেকে ওরা যেদিন রওনা হবেন সেদিন 25 লাখ পাবেন। সীমান্ত পার হলেই 50 লাখ। সীমান্তের ওপারে 50 কিলোমিটার গেলে বাকি 25। বুঝতে পারছেন? তামান্না জিজ্ঞাসা করলো, প্রথম কিস্তি পাওয়ার পর বাকিটা যদি না পাই? মাথা নাড়লেন সুধাংশু মণ্ডল। একটা কথা মনে রাখবেন, এরা কখনোই বেইমানি করে না, করতে দেয় না। যা কথা হবে তা থেকে একটুও সরে যাবে না ওরা। আবার বিশ্বাস করে প্রথম 25 লাখ টাকা দিয়ে যদি ওরা দেখে আপনারা বেইমানি করেছেন, তাহলে ওদের মনে কোনো মায়া দয়া থাকবে না। তাছাড়া এত ভাবছেন কেন? আমি তো আছি। সিরাজ চুপচাপ শুনছিল। তার মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর অপরাধমূলক সিনেমার সেটে পৌঁছে গিয়েছে সে। আচমকা তার মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে এলো, আচ্ছা, আপনি যাদের ওরা বলছেন তারা কে? সুধাংশু মণ্ডল তামান্নার দিকে বিরক্ত চোখে তাকালেন। তামান্না তড়িঘড়ি করে বলল, ওরা কারা তা জেনে আমাদের কোনো লাভ নেই। ওরা আমাদের টাকা দেবে, এজন্য কাজটা করব। সিরাজ, কাল রাতে আপনি বলছিলেন সীমান্ত পারাপারের ব্যাপারে সাহায্য করতে পারে এমন একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক আপনার জানা আছে, তাই নয়? সঙ্গে সঙ্গে সুধাংশু সিরাজের দিকে তাকালেন। কে? কোন জায়গায়? বনগাঁ বর্ডারে, তাই তো কাল বললেন। আপনি কি কবির ভাইয়ের কথা ভাবছেন? সুধাংশু মণ্ডল প্রশ্ন করলেন। কাল রাতে মদ পান করে কতটা বলেছে তা একটুও মনে না পড়ায় সিরাজ মাথা নেড়ে বলল, হ্যাঁ। না না, ওকে বিশ্বাস করা যাবে না। এসব ব্যবসাতেও মিনিমাম একটা সততা রাখতেই হয়। এই লোকটা আদ্যপান্ত অসৎ। তাছাড়া ওর কারবার চুনোপুটিদের নিয়ে। রুই কাতলাকে হ্যান্ডেল করার ক্ষমতা ওর নেই। যেন কিছু মুছে নিচ্ছেন এমন ভঙ্গিতে হুইল চেয়ারে বসে হাত নাড়ালেন সুধাংশু মণ্ডল। কবির ভাই পার করে দিতে পারবে না? বোধ হয় না। আর যদি পারে তাহলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে। বর্ডারের ওপারে ঢুকিয়ে আরো বেশি টাকা চাইবে। শুধু আপনাদের কাছে নয়, ওদের কাছেও। না না, আপনারা যদি টাকা চান আরো বড় কাউকে ধরুন। এসবি অফিসের কোনো বড় কর্তাকে যদি টোপ দিতে পারেন তাহলে কাজ হয়ে যাবে। কিন্তু এজন্য আপনারা মাত্র 72 ঘন্টা সময় পাবেন। তারপর ওরা ত্রিপুরা বর্ডার দিয়ে ঢোকার চেষ্টা করবে। তাহলে কখন আমাকে জানাবেন? কালকের মধ্যেই, তামান্না বলল। কোনো সোর্স আছে? সুধাংশু মণ্ডল অবাক হলেন। আরে সিরাজ ভাই ওদের ভালো চেনেন। তাহলে তো কথাই নেই, কিন্তু ফোনে বেশি কথা বলবেন না। যদি পজিটিভ হয় তাহলে জিজ্ঞাসা করবেন, বাংলাদেশে যাচ্ছি, কিছু বলতে হবে নাকি? ঠিক আছে, ধন্যবাদ। আশা করি দেখা হবে। মইনুল উঠে দাঁড়ালে তামান্না এবং সিরাজ উঠে পড়ল। সিরাজের মাথার ভিতরে একটা দপদপানি শুরু হয়ে গেল। কাল রাতে সে তামান্নাকে এসবি অফিসের কথাও বলেছে। সর্বনাশ! তার মানে সে যে পাসপোর্ট হারিয়ে ইন্ডিয়াতে আছে তাও তামান্নাকে বলেছে। তামান্না তখন বলেছিল কাল রাতে সে যা বলেছে এবং করেছে তার কিছুই এখন মনে নেই। কথাটা যে সত্যি তা একটু একটু করে বোঝা যাচ্ছে, কিন্তু বলার পাশাপাশি কি করেছিল সে? সিঁড়ি দিয়ে নামতে নামতে ঠোঁট কামড়ালো সিরাজ। সিটি সেন্টারের দিকে কয়েক পা যেতেই ট্যাক্সি পেয়ে গেল ওরা। মনুল বললেন, ব্যাপারটা যে খুব গোপনীয় তা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ পারছি, সিরাজ বলল। আমাদের হাতে বেশি সময় নেই। উনি বললেন বটে 72 ঘন্টা, কিন্তু আমাদের টার্গেট করতে হবে 36 ঘন্টা। মইনুল বললেন। তামান্না জিজ্ঞাসা করলো, এসবি অফিসটা কোথায়? লর্ড সিনহা রোডে, সিরাজ উত্তর দিল। ওটা কি তোমার হোটেলের কাছে? বেশি দূরে নয়। গুড। তোমাকে ওই অফিসের সামনে নামিয়ে দিয়ে আমরা গেস্ট হাউসে চলে যাচ্ছি। তুমি চেষ্টা করো কাজটা এগিয়ে নিয়ে যেতে। কিভাবে? আচ্ছা, আজ গেস্ট হাউসে ডিনারে ওকে ডাকো। ভদ্রলোক আসার পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে, তামান্না বলল। মইনুল ট্যাক্সির সামনের সিটে বসে বলল, গুড আইডিয়া। হাতে সময় পাওয়া যাচ্ছে, ব্যবস্থার কোনো ত্রুটি হবে না। তামান্না বলল, এসবি অফিস থেকে বেরিয়ে তুমি সোজা গেস্ট হাউসে চলে এসো। খবরটা পাওয়া যাবে, তখন লাঞ্চ করবো, ওকে? এসবি অফিসের সামনে ট্যাক্সি থেকে নেমে পড়ল সিরাজ। ট্যাক্সি চলে গেলে সে খুব ফাঁপড়ে পড়ল। এসবির অফিসারকে সে কি করে বলবে আজ রাতে ডিনারে চলুন? তাকেই এরা ভালো করে চেনে না। তামান্নাদের তো চেনার কথাই নয়। তাহলে তাদের ওখানে ডিনারে যাবেন কেন? উল্টে এরকম প্রস্তাব দেওয়ার জন্য তাকে হয়তো বিপদে ফেলে দেবেন। আজ হাজিরা দেওয়ার পর একজন পিয়নের কাছ থেকে সাদা কাগজ চেয়ে নিয়ে দেশে ফেরার অনুমতি চেয়ে একটা করুণ আবেদনপত্র লিখল সে।
তারপর আবেদনপত্রের জেরক্স বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের চিঠির কপির সঙ্গে জুড়ে দিয়ে সেই অফিসারের ঘরের দরজায় পৌঁছে ভিতরে ঢোকার অনুমতি চাইল। অফিসার বললেন, ও আপনি, আসুন। সিরাজ আবেদনপত্র সামনে রাখলে ভদ্রলোক সেটা পড়লেন। তারপর বললেন, আপনার সম্পর্কে আমরা খোঁজ নিয়েছিলাম। ঢাকায় তো আপনার প্রশংসা করার জন্য প্রচুর মানুষ আছে, কিন্তু থামলেন অফিসার। কিন্তু স্যার, সবকিছু তো নিয়ম মেনে করতে হয়। অফিসার বললেন, আপনার কেসটা নিয়ে অনেক জল ঘোলা হতো, আদালতে মামলা যাচ্ছিল, সেখানে ফয়সালা হতে কত মাস বা বছর যেত তা কেউ জানে না, কিন্তু আপনার ভাগ্য খুব ভালো। আমি কিছুই বুঝতে পারছি না। সিরাজ হতভম্ব। যে লোকটি ছিনতাই করে আপনার ব্যাগ নিয়ে পালিয়েছিল সে ধরা পড়ে গেছে। না, ডলার বা টাকা লোকটার কাছে পাওয়া যায়নি, কিন্তু আপনার পাসপোর্ট পাওয়া গিয়েছে। সেই পাসপোর্টে যে ভিসার ছাপ আছে তার মেয়াদ এখনো শেষ হয়নি। আপনি এখনই সেই থানায় চলে যান যেখানে ডায়েরি করেছিলেন। আমি ফোন করে দিচ্ছি, ওখানে গেলেই পাসপোর্ট ফেরত পেয়ে যাবেন। অফিসার বললেন। ঠিক 2টোর সময় থানা থেকে নিজের পাসপোর্ট পেয়ে গেল। এখন সে স্বাধীন। ইচ্ছে করলে আগামীকাল সকালে ঢাকার বাসে উঠে বসতে পারে। এত আনন্দ কখনো হয়নি তার। ইচ্ছে হচ্ছিল এখনই নার্গিসকে ফোন করে খবরটা জানিয়ে দেয়, কিন্তু না, ওকে চমকে দিতে হবে সোজা বাড়িতে পৌঁছে। হোটেলে চলে এলো সে। প্রথমে তামান্নাকে ফোন করলো। আমি লাঞ্চে যেতে পারছি না, কিছু মনে করো না। কেন? পরপর কয়েকটা জরুরি কাজ এসে গেছে। আশ্চর্য, এত তাড়াতাড়ি কাজ এসে গেল। থাকবে, কথা হয়েছে? পুরো রাজি হয়নি। রাজি করাও সিরাজ। তোমাকে আমরা সিনেমা প্রজেক্টের 10% প্রফিট দেব। বুঝতেই পারছো টাকার অ্যামাউন্ট কত হবে। যেমন করেই হোক ওকে নিয়ে এসো। ওর নামটা কি? মিস্টার গুপ্তা। ওর ঘরের দরজার গায়ে লেখা দেখেছি। আমরা খোঁজ নিচ্ছি, তুমি বিকেল 5টার মধ্যে কনফার্ম করো প্লিজ। রিসেপশনের ফোন নামিয়ে রেখে সিরাজ জিজ্ঞাসা করলো, আমার বিল রেডি করবেন? কত হয়েছে জানা দরকার। লোকটি বলল, একটু দাঁড়ান। তারপর কম্পিউটারের বোতাম টিপে একটা কাগজে টাকার অঙ্ক লিখে এগিয়ে দিল। সেটা দেখে খুশি হলো সিরাজ। নার্গিস যে টাকা রেখে গিয়েছে তাতে বিল মেটানো যাবে, কিন্তু ফেরার টিকিট, কবির ভাইয়ের ট্যাক্স মেটানোর টাকা তার কাছে থাকবে না। এখন একমাত্র উপায় নার্গিসের গয়না বিক্রি করে এসব খরচ মেটানো। হঠাৎ রিসেপশনিস্ট বলল, ভাই, আপনি কি রামচন্দ্রের নামে পুলিশের কাছে কমপ্লেন করেছিলেন? আমি? না তো। সিরাজ অবাক হলো। কেন? একটু আগে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। সে কি, কেন? জানি না, কবির ভাই বলে একজন হোটেলে এসে আপনার খোঁজ করছিল। লোকটা রামচন্দ্রের পরিচিত। ওরা যখন কথা বলছিলেন তখনই পুলিশ আসে। দুজনকেই ধরে নিয়ে গেছে। খুব সিরিয়াস কেস নাকি? লোকটি বলল। আপনার কেন মনে হলো আমি কমপ্লেন করতে পারি? ওই কবির ভাই আপনার খোঁজই করছিল। তারপর পুলিশ এসেছিল। ম্যানেজার বাবু আপনাকে রামচন্দ্রের সঙ্গে কথা বলতে দেখেছেন তো, তাই। খুব স্বস্তি পেল সিরাজ। তার মনে হলো পাসপোর্ট ফেরত পেয়ে গেছে বলে এসবির অফিসারকে ধন্যবাদ দেওয়া তার কর্তব্য ছিল। সে হোটেল থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে চলে এলো এসবি অফিসে। ভদ্রলোক তখন বাইরে যাচ্ছিলেন। জিজ্ঞাসা করলেন, সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ স্যার, আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। যত তাড়াতাড়ি পারেন দেশে ফিরে যান। হ্যাঁ স্যার, এখানে এই 2 দিন খুব ঝামেলায় জড়িয়ে যাচ্ছিলাম। যেমন? যে হোটেলে আছি তার বেয়ারা বেআইনিভাবে বর্ডার পার করে দেবে বলেছিল। টাকা চেয়েছিল 6,000। আমি রাজি হইনি। সেই বেয়ারাকে আজ পুলিশ অ্যারেস্ট করেছে। সিরাজ বলল। হ্যাঁ, তার দলের মূল চাঁইকেও অ্যারেস্ট করা হয়েছে। হো, আপনি জানেন? জানি, একটা কথা বলি। দয়া করে কোনো গেস্ট হাউসে গিয়ে নতুন করে নিজের বিপদ ডেকে আনবেন না। বুদ্ধিমান মানুষও পরিস্থিতি খারাপ হলে নির্বোধ হয়ে যায়। দয়া করে সেটা হবেন না। আপনার ভিসায় কি শুধু রোড এবং ট্রেন আছে, না এয়ারও মেনশন করা আছে? পাসপোর্ট বের করে ভিসার পাতা খুলল সিরাজ। তাতে লেখা আছে এয়ার এবং রোড। অফিসার সেটা দেখে বললেন, গুড। আজ রাত 9:30টায় যে ফ্লাইট আছে তার টিকিট কাটুন। প্লেনের টিকিট? হ্যাঁ। আচ্ছা, গুড লাক। অফিসার বেরিয়ে গেলেন। হোটেলে ফিরে এসে সব বিল মিটিয়ে দেওয়ার পর সিরাজ দেখল যা হাতে রইল তাতে বাসের টিকিট হতে পারে, প্লেনের নয়। প্লেনে যেতে হলে নার্গিসের গয়না বিক্রি করতেই হবে। সেটা করতে একটুও ইচ্ছে করছে না। জিনিসপত্র গুছিয়ে নিতেই রিসেপশন থেকে ফোন এলো।
এক বৃদ্ধা দেখা করতে চান। নিচে নেমে এলো সে, দেখলো বেশ বয়স্ক মানুষ তার জন্য অপেক্ষা করছেন। তিনি বললেন, আপনি সিরাজ ভাই? হ্যাঁ, আপনি? আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনার ব্যাগ যে চুরি করেছিল সে আমার নাতি। পুলিশ তাকে ধরেছে। ও, আমি কি করতে পারি? আপনার ব্যাগে পাসপোর্ট ছাড়া যা ও পেয়েছে সরিয়ে রেখেছিল, তা আমি এই প্যাকেটে এনেছি। আপনি ওকে ক্ষমা করে দিন। ওর বিরুদ্ধে কেসে সাক্ষ্য দেবেন না। আপনি না সাক্ষ্য দিলে নাতি ছাড়া পেয়ে যাবে। একটা প্যাকেট এগিয়ে ধরলেন বৃদ্ধ। প্যাকেটে কি আছে? গলার স্বর যেন বদলে গেল সিরাজের। আপনার যা যা ছিল, ডলার, টাকা। বৃদ্ধ বললেন, বাহ, আমি শুনেছিলাম চুরির পরে পাসপোর্ট বিক্রি করে দেয়া হয়। আপনার নাতি বিক্রি করেনি কেন? সিরাজ জিজ্ঞাসা করল। কি বলবো স্যার, আপনার ছবি দেখেও বিক্রি করতে পারেনি। ওর বাবা, মানে আমার ছেলে, 2 বছর আগে মারা গিয়েছে। আপনার মুখের সঙ্গে তার মুখের খুব মিল। কত বয়স আপনার নাতির? 15। এই বয়সে চুরি ছিনতাই করছে, আপনারা তাকে আটকাচ্ছেন না? খারাপ ছেলেদের পাল্লায় পড়লে বাড়ির কথা কানে তোলে না স্যার। ওর বিরুদ্ধে সাক্ষ্য দেবেন না। এই বুড়োর ও ছাড়া কেউ নেই। আপনাকে কথা দিতে হবে ওই খারাপ ছেলেদের কাছ থেকে ওকে সরাতে হবে। আমি এবার খুব চেষ্টা করব স্যার। ঠিক আছে, আমি সাক্ষ্য দেব না, আপনি যান। ঘরে গিয়ে প্যাকেট খুলে সিরাজ দেখলো তার সমস্ত টাকা, ডলার যেমন ছিল তেমনই রয়ে গেছে। সে গুনে দেখলো যা টাকা রয়েছে তাতে প্লেনের টিকিট কিনতে সমস্যা হবে না। তার মনে হলো একের পর এক অলৌকিক ঘটনা ঘটে চলেছে। এসবই সৃষ্টিকর্তার আশীর্বাদ। মাইকেল মধুসূদনের লেখা একটা লাইন তার মনে পড়ে গেল। প্রবাসে দৈবের বশে। মার্কুইস স্ট্রিটে যে ট্রাভেল এজেন্ট রমরমিয়ে ব্যবসা করে, তারা সিরাজকে উপদেশ দিল, সোজা এয়ারপোর্টে চলে যান। ওখানে টিকিট কাউন্টারে নিশ্চয়ই টিকিট পেয়ে যাবেন। রাতের ওই ফ্লাইট এখনই ভর্তি হয় না। অতএব সুটকেস নিয়ে ট্যাক্সিতে উঠল সিরাজ। পিছনের সিটে শরীর এলিয়ে দিয়ে মনে হলো, আহ, কি শান্তি। আজ গভীর রাতে ফ্ল্যাটের দরজায় বেলের বোতাম টিপে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজের স্বাদ নার্গিসকে দেবে সে। পকেট থেকে ওর গয়না বের করে পরিয়ে দেবে। বলবে, তোমার যা ছিল তা সব ঠিকঠাক আছে। ট্যাক্সি দাঁড়িয়ে আছে জ্যামে। সে ড্রাইভারকে জিজ্ঞাসা করতে লোকটা বলল, সামনে কিছু একটা হয়েছে, সব গাড়ি তো দাঁড়িয়ে আছে, ছেড়ে দেবে এখনই। আবার সিটের পেছনে মাথা হেলিয়ে বসল সিরাজ। তামান্নারা ভাবতেও পারছে না সে আজ রাতের ফ্লাইটে ঢাকায় ফিরে যাচ্ছে। তামান্না মেয়েটির ব্যবহার খুব ভালো, কিন্তু একটা কিছু রহস্য আছে ওর কথাবার্তা ও ব্যবহারে। সঙ্গে সঙ্গে মনে পড়ল এসবি অফিসের মিস্টার গুপ্তার কথা। দয়া করে কোনো গেস্ট হাউসে গিয়ে নতুন করে নিজের বিপদ ডেকে আনবেন না। সোজা হয়ে বসল সে। তখন মাথায় ভালো করে ঢোকেনি। এখন মনে হলো হঠাৎ এই কথা কেন বলেছেন মিস্টার গুপ্তা? তার কাছে নিশ্চয়ই খবর আছে। সে তামান্নাদের গেস্ট হাউসে গিয়েছিল, অর্থাৎ তামান্নারাও এসবির নজরে আছে। আচমকা শীত শীত বোধ ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে, মনে। সিরাজ কাতর গলায় ট্যাক্সি ড্রাইভারকে বলল, ভাই, যে করেই হোক আমাকে এয়ারপোর্টে নিয়ে চলুন। গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা ধরুন। যা ভাড়া মিটারে উঠবে তার ডাবল আমি দেব, প্লিজ। ট্যাক্সি ড্রাইভার হর্ন বাজাতে লাগলো। সামনের গাড়িগুলো একটু একটু করে নড়ছে, এগোচ্ছে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস পরবাসে এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আমাদের নতুন একটি উপন্যাস আসছে খুব শীঘ্রই, শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।